শুধুমাত্র অন্য একজনের কথার ওপর ভিত্তি করেও আমাকে ছেড়ে চলে যাবে এবং আমাকে কিছু বলে যাবে না, সেটা হতে দিতে আমি পারি না। ওকে বলতে হবে, আমার মুখোমুখি দাঁড়িয়ে ওকে বলতে হবে ও কেন আমাকে ছেড়ে চলে যেতে চায়, ওকে সেটা বলতে হবে। ওর দায়িত্ব আমাকে সবটা বোঝানো, আমাকে আমাকে যুক্তি দিয়ে সবটা বুঝিয়ে দিই, ছেড়ে দেবো ওকে, নিজের কাছে আটকে রাখবো না। কিন্তু একজন অনাত্মীয় মেয়ের প্রতি দায়িত্ব পালন করতে গিয়ে ওর জীবনের সব থেকে বড় আত্মীয়কে আঘাত করবে, এটা তো হতে পারে না। বৌদি ভাই, না আমি ঠিক আছি মম্মি, আমি একদম ঠিক আছি। দেখো বৌদি, তুমি যে ঠিক নেই সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। আমারও তো বয়স হয়েছে উজ্জ্বল, জীবনের অনেকটা দিন পেরিয়ে এসেছি। আমিও আর কতটা পারি বলো তো, আর কত যন্ত্রণা আমাকে সহ্য করে যেতে হবে। আমি কেন কোনোদিন শান্তির মুখ দেখবো না? জানি না আর কি কি অপেক্ষা করছে আমার জন্য, কিচ্ছু জানি না। কন্ট্রোল ইয়োরসেলফ ম্যাডাম, আই এম উইথ ইউ। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি যে করেই হোক ওকে খুঁজে বার করবই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। তোর বাকি জীবনের অ্যাসিওরেন্স আমি দিচ্ছি মামুনি, মানে রেশমির তরফ থেকে। রেশমি যদি আর কোনোদিন কোনো কিছু করে, রেশমিকেও সংসার হারাতে হবে, আমি কথা দিচ্ছি। এভাবে বলো না ঋতুরাজ। না না মামুনি, আমি তো আসার আগে ওকে বলে এসেছি, আর আমি তোমাদের সকলের সামনে বলছি যে দিস ইজ ইনটলারেবল। ও যা করছে সেগুলো মেনে নেওয়া যায় না, মানে এগুলো মেনে কারোর সঙ্গে কেউ থাকতে পারে না। এবং আমি বিশ্বাস করো, আমি কিন্তু অনেকবার ওর দুঃখ কষ্ট সব কিছু বোঝার চেষ্টা করেছি, সেটাকে তাড়ানোর চেষ্টা করেছি ওর জীবন থেকে। ও যেরকমভাবে ভালো থাকে আমি সবটা চেষ্টা করেছি, কিন্তু তার জন্য ও যা যা স্টেপ নিচ্ছে, এই স্টেপগুলো তো কোনো মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব না। আর সেখানে না না না, আমি কিছুতে এরকম একটা মানুষের সঙ্গে থাকতে পারবো না। ও যদি এইগুলোই করতে থাকে, আমার পক্ষেও সম্ভব নয়। সমস্যা থেকে তো মামুনি, আমি খুবই ভালোবাসি ওকে, তো অস্বীকার করতে পারবো না। হয়তো তোমরা সবাই বললে কিংবা আমি হয়তো নিজে থেকে হয়তো যাবো, কিন্তু তার আগে ওকে প্রমাণ করতে হবে, যে ওকে ওর জীবন দিয়ে প্রমাণ করতে হবে যে ও আর কোনো দিন ভবিষ্যতে তোমার আর অঙ্কুশ স্যারের লাইফের মাঝখানে ইন্টারফেয়ার করবে না। ও যদি এটা প্রুফ করতে পারে তাহলেই আমার সঙ্গে থাকবো, নাহলে ওকে ওর সংসার হারাতে হবে। আমি ঠিক বলেছি। ম্যাডাম, আপনি এইভাবে সারাক্ষণ বসে থাকবেন প্রতিদিন? এটা তো একটা টর্চার আপনার জন্য। আমি জানি না স্যার এটা আমার জন্য ঠিক কি, কিন্তু এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। দেখুন স্যার, কখনো না কখনো তো ওকে ফোনটা অন করতেই হবে, আর আমাকে না আপনার এখান থেকেই কথা বলতে হবে। কারণ আপনি যদি ওকে আলাদা করে বলেন যে আমাকে ফোন করতে, কিংবা আমি যদি বাড়িতে থাকি ওকে যদি ফোন করি, ও হয়তো আমার ফোনটা ধরবে না, হয়তো এমন কিছু করবে, ফোনটা হয়তো ডিস্ট্রয় করে ফেলবে, যার ফলে আর কখনোই ওর লোকেশনও জানতে পারবো না, ওকে আর ফোনেও পাবো না। তাই যেই মুহূর্তে খবরটা আসবে না আপনার কাছে, আপনি তো ফোন করবেন, আমি আপনার ফোন থেকে কথা বলবো। আপনার ডেডিকেশন দেখে ম্যাডাম আমার চোখে জল এসে যায়। ডেডিকেশন কিছুই না, ডেডিকেশন না, এই সব কিছু যাই হোক ছেড়ে দিন। আপনি আমাকে একটা কথা বলুন তো, আজকে আপনার পরিবারের কেউ যদি এরকম কিছু করতো, আপনি কি তাকে খোঁজার চেষ্টা করতেন না? আপনি কি এরকম কিছু করতেন না? তা হয়তো করতাম, কিন্তু কিন্তু কি?
মানে আমার ক্ষেত্রে কেন আলাদা মাত্রা পাচ্ছে? না না, আলাদা নয়, আমি বলছি উনি ঠিক ফিরে আসবেন, আপনি মিলিয়ে নেবেন। মানুষ তার প্রকৃত ভালোবাসার কাছে বারবার ফিরে আসে। হয়তো এই কথাগুলো আপনাকে বলা আমার উচিত হচ্ছে না, কিন্তু এটাই ঘটনা। না স্যার, উচিত অনুচিতের কি আছে? আপনি যা বিশ্বাস করেন তাই বলেছেন। আমিও বিশ্বাস করতাম, মনে প্রাণে বিশ্বাস করতাম, প্রকৃত ভালোবাসাকে ছেড়ে মানুষ কোথাও যেতে পারে না। চলে গেল তো, আমাকে হারিয়ে দিয়ে তো একজন চলে গেল। প্রকৃত ভালোবাসাকে অস্বীকার করে সেই মানুষটা চলে গেল। একবারের জন্য ভাবলো না আমার কথা, একবারের জন্য ভাবলো না, সবকিছু মিথ্যে করে দিয়ে চলে গেল। আজকের দিনে দাঁড়িয়ে আমার ভালোবাসার কোনো দাম নেই ওর কাছে। আমার মেয়ে রীতাবরীর কথার দাম আছে। আমি জানি, জানেন তো স্যার, এই যে ও চলে গেছে না, ও যেতে বাধ্য হয়েছে। আমি জানি ও যে চলে গেছে ও কিন্তু ভালো নেই। আমি যতটা কষ্ট পাচ্ছি ও ঠিক ততটাই কষ্ট পাচ্ছে। একটু বুঝলো না মানুষটা। আপনি তো জানেন, আমরা সবাই জানি, এতগুলো বছর অপরাধ জগতের সঙ্গে যুক্ত ছিল, পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। আজকে এতগুলো বছর পর যখন পরিবারের সবার সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি হয়েছে, এই সময়টুকু তো কাটাতে পারতো। বোকার মতো একবারের জন্য ভাবলো না যে আমি ওকে কতটা ভালোবাসি, ভাবলো না আমার মেয়ে বেশি প্রায়োরিটি পেল। কি অভাব আছে রীতাবরীর জীবনে? পড়াশোনা করিয়েছি, ডাক্তার হয়েছে, ভালো শ্বশুর বাড়ি পেয়েছে, ঋতুরাজের মতন একজনকে স্বামী হিসেবে পেয়েছে। ওর জন্য তো আমি আমার জীবনটা তছনছ করে দিতে পারি না। আমি অঙ্কুশের কাছে এটাই জিজ্ঞেস করব, এই যে তুমি অভিমান করে চলে গেলে, তুমি কেন চলে গেলে? আমি এই উত্তরটাই ওর থেকে চাই। স্যার, স্যার উনি ফোনটা অন করেছেন স্যার? অন করেছেন? গুড। আপনি ফোনটা এখানে ট্রান্সফার করে দিন। ইয়েস স্যার। হ্যালো। শুনুন শুনুন, আপনি ফোনটা কাটবেন না। দেখুন, আপনি ফোন কেটে দিলেও আপনার টাওয়ারটা কিন্তু এখানে ডকুমেন্টেড হয়ে আছে, সুতরাং আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনি একটা কথা বলুন তো, আপনি এখন কোথায় আছেন? আপনি না বললেও কিন্তু আমি জানতে পেরে যাব। আপনাকে 1 মিনিট কথা বলতেই হবে। কে বলছেন? আমি যেই বলি সেটা বড় কথা নয়, আপনি ফোনটা হোল্ড করুন। আমি বলছি অঙ্কুশ, কোথায় আছো তুমি? অঙ্কুশ, তুমি কোথায় আছো সেটা কিন্তু জানা যাবে। শোনো অঙ্কুশ, আমি 1 মিনিট বাইরে থেকে আসছি ম্যাডাম। অঙ্কুশ, এই মুহূর্তে এই ঘরে আর অন্য কেউ নেই, আমি একা আছি। আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই অঙ্কুশ, সেই প্রশ্নের উত্তর তোমাকে দিতেই হবে। তারপরে তোমার যা মনে হয় তুমি তাই করো, তারপরে তুমি যা সিদ্ধান্ত নেবে আমি মেনে নেব, আর একটাও প্রশ্ন করব না।